নদীর অঙ্ক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে নদীর অঙ্কের কোশ্চেনগুলো সাধারণত তোমাদের গাইড বইগুলো বা বইতে লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয় যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে সলভ করছে। বাট লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয়ের সূত্রগুলো দিয়ে তুমি যদি নদীর অঙ্ক সলভ করো অনেক বেশি সময়ের দরকার হয়, বুঝতে পারছো? এবং অনেক ক্ষেত্রে কোশ্চেনকে ওই দুইটা সূত্র দিয়ে সলভ করতে গিয়ে তোমার হচ্ছে বুঝতে সমস্যা হয়। তাই আমরা একটু অতিরিক্ত কিছু সূত্র নিজেরা হচ্ছে ডেরাইভ করব, ওইগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করবো, ঠিক আছে? প্রথমত আসা যাক, ঘটনা এক দিয়ে লেখো। ঘটনা এক লেখো, নদীর এপার হতে ঠিক ওপারে যেতে প্রয়োজনীয় সময়। নদীর এপার হতে ঠিক ওপারে যেতে প্রয়োজনীয় সময়। নদীর এপার হতে ঠিক ওপারে যেতে প্রয়োজনীয় সময়, এটা আমরা বের করব। এই ধরো একটা নদী, স্রোতস্বিনী নদী, এই নদীতে স্রোত আছে, স্রোত এই দিক থেকে এইদিকে যাচ্ছে। তাহলে স্রোতের যে বেগ, স্রোতের বেগটা কোন দিকে? এই দিকে। তাহলে এই বরাবর আমি দিতে পারি স্রোতের বেগ। স্রোতের বেগকে আমরা ইউ দিয়ে লিখলাম, স্রোতের বেগ হচ্ছে ইউ। তাহলে স্রোতের বেগটা এই বরাবর যাচ্ছে। এখন নদীতে যদি স্রোত থাকে, কোনো একজন ব্যক্তি যদি ঠিক এই বিন্দু থেকে সোজাসুজি অপর পারে এই বিন্দুতে যাইতে চায়, তাহলে সে যদি ভাবে যে আমি তো একদম এক্স্যাক্টলি এই পারে হতে ঠিক ওই পারে যাব, মানে সোজাসুজি যাব, সে যদি সোজাসুজি রওনা দেয়, সোজাসুজি কি সে যাইতে পারবে? কারণ এই বরাবর যদি সে রওনা দেয়, স্রোত তাকে ধাক্কা দিয়ে আরো এদিকে নিয়ে আসবে, আপনারাও সে সোজাসুজি যাইতে পারবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সোজাসুজি যাইলে সময় কত লাগবে। তাহলে যদি এই বরাবর রওনা দেয়, তাহলে এই বরাবর সে যাইতে পারবে না, তার লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি কোন বরাবর হবে? এই বরাবর হবে। তাহলে যদি এই বরাবর যাইতে হয় তাহলে কি করতে হবে? তাকে এই বরাবর রওনা দিতে হবে। এই বরাবর যদি রওনা দেয়, স্রোত তাকে ধাক্কা দিয়ে তখন নদীর প্রস্থ বরাবর নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিলাম। নদীর এপার হতে যদি ঠিক ওপারে যাইতে হয়, তাকে রওনা দিতে হবে এই বরাবর। তাহলে এই বরাবর যে রওনা দিবে, এই বরাবর সে কত বেগে রওনা দিবে? এক্স্যাক্টলি তার বেগ যেটা, ব্যক্তির বেগকে আমরা ভি দিয়ে লিখলাম। হইতে পারে ব্যক্তি অথবা সাঁতারু কিংবা নৌকা। ব্যক্তির বেগ অথবা সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ, এটা হচ্ছে ভি। তাহলে ব্যক্তি যদি ভি বেগেই বরাবর রওনা দেয়, স্রোত তাকে ধাক্কা দিয়ে এই বরাবর নিয়ে আসবে। তার মানে তার লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটিটা কোন বরাবর হবে? এই বরাবর হবে। লব্ধি বেগটাকে আমরা ডব্লিউ দিয়ে লিখলাম। বুঝা গেছে? হাফিজ বুঝছো? আসলে বুঝছো তুমি? ব্যক্তি যদি এই বরাবর রওনা দেয়, সে কি এই বরাবর যাইতে পারবে? আমার উদ্দেশ্য হইলো সোজাসুজি যাব। এখন সোজাসুজি যদি যাইতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আরো এই বরাবর একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে রওনা দিতে হবে। আমি যদি এই অ্যাঙ্গেলে রওনা দেই, তাহলে স্রোত আমাকে ধাক্কা দিয়ে আরো এদিকে নিয়ে আসবে, তখন আমি সোজাসুজি যেতে পারবো। এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে আলফা, অর্থাৎ স্রোতের বেগের সাথে আমি আলফা কোণে রওনা দিলাম। স্রোতের বেগের সাথে কত কোণে? আলফা কোণে রওনা দিলাম। তখন স্রোত আমাকে ধাক্কা দিয়ে এই বরাবর নিয়ে আসবে, আমার লব্ধি বেগটা হবে এই বরাবর। এখন লব্ধি বেগটা কি ভি বেগের সমান হবে? এই ভিটা দেখো স্রোতের অনুকূলে নাকি প্রতিকূলে? ব্যক্তি যে রওনাটা দিছে, ব্যক্তি কি স্রোতের অনুকূলে রওনা দিছে নাকি প্রতিকূলে? স্রোত এদিকে যাচ্ছে, দেখো স্রোত এইদিকে যাচ্ছে, আমি স্রোতের দিকে যাচ্ছি প্রতিকূলে। স্রোত আসতেছে এইদিকে, আমি তো আর এই স্রোত বরাবর সামনে দিকে যাচ্ছি না। আমি যদি এইদিকে যাইতাম তাহলে প্রতিকূলে পড়তাম, এই অনুকূলে পড়তাম। কিন্তু স্রোত যাচ্ছে এদিকে, আমি স্রোতের দিকে রওনা দিলাম, তার মানে প্রতিকূলে পড়ে গেছে। প্রতিকূলে যদি পড়ি, তাহলে আমার বেগটাকে, স্রোতের বেগটা কি করবে? কমাই দিবে। অর্থাৎ স্রোতের বেগ এবং আমার বেগ, ব্যক্তির বেগ, দুইটা মিলে লব্ধি বেগটা কি হবে? প্রকৃত বেগের চেয়ে কম। অর্থাৎ এক্স্যাক্টলি ব্যক্তির বেগ যা, লব্ধি বেগ হবে তার চেয়ে ছোট। প্রকৃত বেগটা হচ্ছে তোমার, এই নদীতে যদি স্রোত না থাকতো, তাহলে তুমি যেই বেগে যাইতা, সেই বেগটা হচ্ছে প্রকৃত বেগ। যদি নদীতে স্রোত না থাকতো, তাহলে তোমার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিতে তুমি যাইতা। এখন নদীতে স্রোত থাকার কারণে তুমি যেই বেগে রওনা দিবা, সেই বেগটা তো এক্স্যাক্টলি তোমার থাকবে না। স্রোত কি করবে? তো তুমি স্রোতের প্রতিকূলে রওনা দিছো, তার মানে তোমার বেগটাকে স্রোত কমাই দিবে। লব্ধি বেগটা হবে তোমার প্রকৃত বেগের চেয়ে কম, তার মানে ডব্লিউ ইজ লেস দেন ভি। এই ব্যক্তির লব্ধি বেগটা ব্যক্তির প্রকৃত বেগের চেয়ে কম হবে। বুঝা গেছে? আর এই লব্ধি বেগের সাথে স্রোতের বেগের কোনটা হলো থিটা। এখানে থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি।
লব্ধি বেগের সাথে স্রোতের বেগের কোণ হচ্ছে থিটা, এখানে এক্স্যাক্টলি থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। আমার উদ্দেশ্য হচ্ছে ডব্লিউ বের করা, কারণ আমার এখানে কি লাগবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে সময় লাগবে। আমরা জানি s = vt, তাহলে t = কি s/v, অর্থাৎ দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পাবো। আমার এখানে দূরত্বটা নদীর প্রস্থের সমান, এটাই তো নদীর প্রস্থ। নদীর প্রস্থ ধরো আমরা ধরে নিলাম যে নদীর প্রস্থ হলো d, তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে d। এই দূরত্বকে আমি যদি বেগ দিয়ে ভাগ করি, বেগ কত w, তাহলে আমার সময় বের করতে হলে কি লাগবে d/w, লব্ধি বেগটা লাগবে, w লাগবে। আমার উদ্দেশ্য হচ্ছে w বের করা। এখন লব্ধি বেগ বের করার যে সূত্র আমরা কি জানি, ওই যে r = √p² + q² 2pq cos α। তাহলে এখানে তো pq নাই, এখানে আছে কি u আর v, তাহলে √u² + v² + 2uv cos α। আলফাটা কার মধ্যবর্তী কোণ, u এবং v এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, তোমার কোশ্চেনটা কি এখানে দেখো, প্রথম কথা হচ্ছে u একটা ভেক্টর, v একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে হলে কি করতে হয়, দুইটা ভেক্টরের পাদবিন্দুকে এক জায়গায় নিতে হয়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে দুইটা ভেক্টরের পাদবিন্দুকে এক জায়গায় মিলিত করতে হয়। তাহলে আমি যদি এই জায়গায় নেই তাহলে কি পাদবিন্দু মিলিত হবে, হবে না। বুঝা গেছে? তোমার কোশ্চেন অ্যান্সার পাইছো? তোমার বলো কি কোশ্চেন, তোমার কোশ্চেন কি রবিন? না, ডব্লিউর চেয়ে ভিটা ছোট, বড় না তো, ডব্লিউ ইজ লেস দেন ভি, ডব্লিউর চেয়ে ভিটা ছোট, যেহেতু আমি প্রতিকূলে রওনা দিছি। হ্যাঁ, ভি বড়, ডব্লিউ ইজ লেস দেন ভি, ডব্লিউ ছোট। এটা হচ্ছে আমি যে রওনা দিলাম, আমি স্রোতের প্রতিকূলে রওনা দিছিলাম, স্রোতের প্রতিকূলে যদি রওনা দাও তাহলে তোমার বেগটা কমে যাবে না। তুমি তো ম্যাথ করছো, 9-10 ম্যাথও করছিলা, প্রতিকূলে হলে কি হয়, একেবারে ধরো স্রোত এই বরাবর, তুমিও রওনা দিছো এই বরাবর, তার মানে ইউ এদিকে ভিও এদিকে, তখন লব্ধি বেগটা কি হয়, লব্ধি বেগটা হয় ইউ প্লাস ভি। অনুকূলে হলে যোগ করতে হয়, প্রতিকূলে হলে বিয়োগ করতে হয়। এখানে যদিও আমরা একেবারে পুরা প্রতিকূলে না, মানে বিয়োগ করতে হলে তখন কি হইতো, ভিটা হইতো এই বরাবর, ইউটা হইতো এই বরাবর, এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হয়েছে। বাট প্রতিকূলে তো, প্রতিকূল হওয়ার কারণে তোমার লব্ধি বেগটা কি হবে, ভিড় চেয়ে কমে যাবে। তুমি যেই বেগে রওনা দিবা তার চেয়ে তোমার লব্ধি বেগটা কম হবে। বুঝা গেছে? আফিফ ফাহিম বুঝছ? বুঝে নাই? তুমি একটু আগে তোকে বলছো, আমি কথা শুনি নাই, বাট তোমার মুখের ভাষা শুনেই বুঝা গেছে যে তুমি বুঝো নাই, ওটাই ওকে বলছো। টিচাররা খুব চালাক হচ্ছে, এরা তোমার মুখ যদি লড়ে তাতেই তুমি কি বলতে চাও আমি বুঝতে পারি। ওকে বলছো যে কি পড়ায় আমি বুঝি না। আচ্ছা, কি বুঝো নাই বলো? আদৌ কিছু বুঝছো তুমি? প্রথম আর শেষে কি কোনটুক বুঝছো, কোন টপিকটুকু বুঝছো? প্রথম শেষ কারণ কিছুই বুঝো নাই তুমি। হ্যাঁ, সে যদি সোজাসুজি রওনা দেয় তাহলে সোজাসুজি যাইতে পারবে না, বাট সে যদি বাঁকা হয়ে রওনা দেয় তাহলে সোজাসুজি যাইতে পারবে। তাহলে সে বাঁকা হয়ে রওনা দিল, স্রোতের বেগের সাথে আলফা করে সে রওনা দিল। এই যে আলফা কোণে রওনা দিল, এখন স্রোত তাকে ধাক্কা দিয়ে কোন বরাবর নিয়ে আসবে, নদীর প্রস্থ বরাবর নিয়ে আসবে, মানে সোজাসুজি নিয়ে যাবে। আফটার ফাইনালি কিন্তু সে সোজাসুজি যাইতে পারতেছে। হ্যাঁ, এখন শাহান বুঝছো? আচ্ছা, ওদের মধ্যে এই ধরনের কোশ্চেনই তৈরি হবে, তুমি বুঝছো? আচ্ছা, তাহলে আমার ডব্লিউটা বের করার উদ্দেশ্য, এখন ডব্লিউ বের করতে আমার কি লাগবে, ইউ লাগবে, ভি লাগবে এবং মধ্যবর্তী কোণ আলফা লাগবে। ইউ এবং ভি তোমার কোশ্চেন দেওয়া থাকবে, বাট এটা হচ্ছে যে লব্ধি নির্ণয় সূত্র, r = √p² + q² 2pq cos α। আগের কনসেপ্ট, লব্ধি নির্ণয় সূত্র, লব্ধির মান নির্ণয় সূত্র। বাসায় আদৌ পড়াশোনা করে এই ছিল শয়তানি বাদদা, তোমার এই শয়তানি বুদ্ধি আমি তো বুঝি। দেখো, এখানে আমরা আলফাটা বের করতে হবে, তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আলফাটা কি অজানা, এখানে আলফা অজানা, এই আলফাটা আমাকে বের করতে হবে। আমি যদি ডব্লিউ বের করতে চাই, যে কোনোভাবে এই আলফাটা জানতে হবে, অথবা এই আলফাটাকে এই সূত্র থেকে ইলিমিনেট করতে হবে, অর্থাৎ এই সূত্র থেকে আলফাটাকে সরাইতে হবে। যদি আলফাটাকে সরাইতে পারি, শুধু ইউ এবং ভি থাকে, ইউ এবং ভির মান আমি জানি,
তাহলে আলফার মান জানার উদ্দেশ্যে অথবা আলফাটাকে ইলিমিনেট করার উদ্দেশ্যে আমি নতুন করে একটা সূত্র নেব, লব্ধির মান নির্ণয়ের যে সূত্র। লব্ধির মান নির্ণয়ের সূত্র কি? লব্ধির মান নির্ণয়ের সূত্র হচ্ছে tan θ = q sin α ভাগ p + q cos α। tan θ = q sin α ভাগ p + q cos α। তো আমরা এখানে যদি লব্ধি দিক নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করি, এখানে লব্ধি কোনটা? লব্ধিটা হচ্ছে w, আর লব্ধির সাথে ইউর কোণ কত? থিটা। w এর সাথে ইউর কোণ কত? থিটা। তাহলে tan θ = আমি বলছিলাম কি থিটার সাথে যে ভেক্টরটা থাকবে তাকে নিচে কোণায় লিখতে হবে। থিটার সাথে কে? ইউ না ভি? ফাইন বলো। থিটার সাথে কে? ইউ। তাহলে ইউ কে নিচে কোণায় লিখতে হবে, আর অপরটাকে ভি। ভি উপরেও হবে, ভি নিচেও হবে। উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। এখন এখানে আমার থিটাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় আমি লিখতে পারি tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মান কি? অসংজ্ঞায়িত। আচ্ছা, অসংজ্ঞায়িত মানে কি? সামথিং বাই 0। আমি এখানে লিখলাম 1/0। আর অ্যান্সার করতে আসছে। আর ডান পাশে কি আছে? ডান পাশে আছে ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা, তাই কিনা? এখন আমরা যদি এই দুটাকে সমাধান করি তাহলে কি আসবে? এই পাশে আর এই পাশকে যদি সমাধান করি তাহলে আর গুণ করো, আর গুণ করলে এটা 0 হয়ে যাবে। তার মানে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু হবে 1, সরি 0। ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, আর গুণ করলাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখানে ভালো একটা কোশ্চেন করছে যে সামথিং বাই 0, তাই না? এখন ত্রিকোণমিতিক অনুপাতের হাইয়েস্ট ভ্যালু কত হইতে পারে? হাইয়েস্ট ভ্যালু 1 হইতে পারে। tan θ = আমরা কি জানি? tan θ = আমি যদি এখানে লিখি এইভাবে লিখতে পারি না? sin θ বাই cos θ লিখতে পারি কিনা? এখন এই থিটার মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি = কি হবে? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 মান কত? 1, cos 90 মান কত? 0। এইখানে 1/0 লিখছি, বুঝা গেছে? এখানে কোনটা তো স্পেসিফিক 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি = sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, 1/0। আর 1/0 মানে অসংজ্ঞায়িত। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। tan এর মান তো আছে 90 ডিগ্রি, অন্য কিছু হইলে তখন সেটা অ্যাপ্লাই করতে এই সূত্র দিয়ে। হ্যাঁ, 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0। আচ্ছা, তাহলে ইউ প্লাস ভি cos আলফা = 0 পাইলাম, আর গুণ করি। এটা বুঝা গেছে? এদিকে তাকো, ওদিকে কি তাকাচ্ছ? হ্যাঁ, ইউ প্লাস ভি cos আলফা = 0। তাহলে ভি cos আলফা = কি হবে? মাইনাস ইউ, তাই কিনা? এখন দেখো আমার এখানে ভি cos আলফা আছে, আমি চাইলে এই ভি cos আলফার জায়গায় কি লিখতে পারি? মাইনাস ইউ লিখতে পারি। তাহলে ভি cos আলফার জায়গায় যদি আমি মাইনাস ইউ লিখি তার মানে আমার আলফাটা কি হয়ে যাচ্ছে? ইলিমিনেট হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। তখন আমার ইউ আর ভি ছাড়া কিছু থাকতেছে না, আর ইউ আর ভি আমার কোশ্চেনে দেওয়া থাকবে। সো আমি ডব্লিউ বের করতে পারবো। তার মানে এখন আমি কি করব? এই ভি cos আলফার মানটা, এটা ধরো একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে আমি ভি cos আলফার মানটা বসাই দেব। এই 1 নম্বর সমীকরণে ভি cos আলফার মান বসাই দেব। 1 নম্বর মানটা যদি এখানে 1 নম্বর সমীকরণে যদি এই মানটা বসাই কি পাবো? w = √u² প্লাস v² প্লাস 2u। ভি cos আলফার জায়গায় লিখলাম মাইনাস ইউ, এই ভি cos আলফার জায়গায় লিখলাম মাইনাস ইউ। তার মানে এখান থেকে আমি পাবো √u² প্লাস v² প্লাসে মাইনাসে মাইনাস 2u²। এটা পাবো না? u² প্লাস v² প্লাসে মাইনাসে মাইনাস 2u²। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে? তোমরা লিখছিলা? আচ্ছা লেখো, হোয়াইট বোর্ডে যা লেখা আছে লেখো, চিত্রটা আগে আঁকো। এটাকে আমি ক্যালকুলেট করলে w = দেখো u² থেকে যদি মাইনাস 2u² যায় তাহলে মাইনাস u² পাওয়া যাবে। আমরা আগে প্লাসটা লিখবো, আগে লিখবো v², এরপর লিখবো মাইনাস a²। তাহলে এইটা হচ্ছে আমার লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগটা কি পাইলাম? √v² মাইনাস a²। এখন প্রয়োজনীয় সময়টা কি ছিল? এটা কিন্তু একটা সূত্র, এটা হচ্ছে লব্ধি বেগ বের করার সূত্র। এটা কিন্তু একটা সূত্র, এটা কখন? এটা হচ্ছে লব্ধি বেগ বের করার সূত্র। আর প্রয়োজনীয় সময়টা কি ছিল? d/w। তাহলে এই w এর জায়গায় আমরা কি লিখতে পারি? √v² মাইনাস a², তাই কিনা?
এই ডব্লিউর জায়গায় লিখতে পারি রুট ওভার ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তার মানে এই যে এইটা টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ফাইনালি আমাদের সূত্র হচ্ছে এইটা, নদীর এপার হতে ঠিক ওপারে যেতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস রুট ওভার ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার। হ্যাঁ আচ্ছা, দূরত্বটা কত? নদীর প্রস্থ, দূরত্বটা হচ্ছে নদীর প্রস্থ হলো ডি, আর ডব্লিউ মানে লব্ধি বেগ ইকুয়াল টু কি পেলাম? রুট ওভার ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এটা আমার সূত্র। এখন এই সূত্রটা সব সময় অ্যাপ্লিকেবল না, এটা তখনই অ্যাপ্লিকেবল যখন লব্ধি বেগ কোন বরাবর? নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর অথবা সোজাসুজি। ব্যক্তি যখন সোজাসুজি যাবে, রওনা সোজাসুজি না, রওনা কিন্তু সে অ্যাঙ্গেলে দিছে, গেছে সোজাসুজি, তার মানে লব্ধি বেগ। এই সূত্রটা তখন অ্যাপ্লিকেবল যখন লব্ধি বেগ নদীর প্রস্থ বরাবর। আচ্ছা, এরপর আসো ঘটনা 2। তাহলে প্রথম ঘটনায় ব্যক্তির লব্ধি কোন বরাবর হয়েছে? নদীর প্রস্থ বরাবর হয়েছে। এবার লব্ধিটা নদীর প্রস্থ বরাবর হবে না। সাপোজ এই হচ্ছে আমার নদী, এদিক থেকে স্রোত যাচ্ছে, স্রোতের বেগ এই বরাবর, ধরো ব্যক্তি রওনা দিছে এই বরাবর। আচ্ছা, ব্যক্তি যদি এই বরাবর রওনা দেয়, ভির সাথে ইউর কোণ হচ্ছে আলফা, ভির সাথে ইউর কোণ আলফা, ব্যক্তি রওনা দিছে এই বরাবর, তাহলে নদীর প্রস্থ বরাবর যাওয়ার কোনো পসিবিলিটি আছে? স্রোত তাকে ধাক্কা দিয়ে আরো এদিকে নিয়ে আসবে, তার মানে নদীর প্রস্থ বরাবর যাওয়ার কোনো পসিবিলিটি নাই। তার লব্ধি বেগটা হবে এই বরাবর, ডব্লিউটা হবে এই বরাবর। আর ডব্লিউর সাথে ইউর কোণ কি? লব্ধি বেগের সাথে স্রোতের বেগের কোণ হচ্ছে থিটা। এখানে থিটাটা 90 ডিগ্রি হবে না। হ্যাঁ, লব্ধির সাথে স্রোতের কোণ অলওয়েজ থিটা। স্রোতের বেগ ইউ, ব্যক্তির বেগ ভি, আর লব্ধি বেগ ডব্লিউ। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার যে টাইম, অর্থাৎ সে এখান থেকে রওনা দিলে এখানে গিয়ে পৌঁছলো, এই টাইমটা আমি বের করবো, অর্থাৎ নদী পারাপারের প্রয়োজনীয় সময় বের করবো। হেডলাইনটা লিখে রাখা, নদী পারাপারের প্রয়োজনীয় সময়। এখানে কিন্তু আমরা বলি নাই যে ঠিক এপার হতে ওপারে, আগেরবার কি বলছিলাম? ঠিক এপার হতে ওপারে, মানে সোজাসুজি। এবার হচ্ছে শুধু নদী পারাপারের প্রয়োজনীয় সময়, নদী পারাপারের প্রয়োজনীয় সময়। এখন এইখানে দেখো দুইটা ঘটনা ঘটছে। প্রথম কথা হচ্ছে সে নদীর এপার থেকে ওপারে গেছে। সেকেন্ড ঘটনা হচ্ছে সে নদীর দৈর্ঘ্য বরাবর একটু সামনের দিকে চলে গেছে, ছিল এই বরাবর, চলে আসছে কোন বরাবর? এই বরাবর চলে আসছে। তার মানে সে সামনের দিকেও গেছে, আবার নদীর ওই পারেও গেছে। তার মানে এই বেগের, এই যে লব্ধি বেগের দুইটা উপাংশ এখানে কাজ করছে। একটা উপাংশ তাকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করছে, আরেকটা উপাংশ তাকে নদীর এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতে সহযোগিতা করছে। তার মানে এখানে ডব্লিউ আমি দুইটা উপাংশ চিন্তা করতে পারি, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ। অথবা স্রোতের বেগ বরাবর একটা উপাংশ, নদীর প্রস্থ বরাবর একটা উপাংশ। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কি হবে? থিটা হবে, কারণ এই রেখা আর এই রেখা সমান্তরাল, মাঝখানে এটা তাদের ছেদক, ছেদকের একই পাশের কোণগুলো কি কোণ? অনুরূপ কোণ। বুঝা গেছে? তাহলে এই কোণটা যদি থিটা হয়, ডব্লিউর এই বরাবর উপাংশ কি হবে? ডব্লিউ কস থিটা। আমি এই বরাবর উপাংশ বের করছি এই বরাবরের সাথের কোণ দিয়ে, তাহলে কি হবে? কস। আবার নদীর প্রস্থ বরাবর উপাংশ কি হবে? ডব্লিউ সাইন থিটা। এই বরাবর উপাংশ বাইর করছি অন্য উপাংশের সাথের কোণ দিয়া, থিটা তো এই বরাবরের সাথের কোণ না, অন্য উপাংশের সাথের কোণ, অন্য উপাংশের সাথের কোণ দিয়ে বের করলে কি হয়? সাইন হয়। তাহলে নদীর প্রস্থ বরাবর ডব্লিউর উপাংশ ডব্লিউ সাইন থিটা, আর স্রোতের বেগ বরাবর ডব্লিউর উপাংশ হচ্ছে ডব্লিউ কস থিটা। এই ডব্লিউ কস থিটা উপাংশটা তাকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করছে, আর ডব্লিউ সাইন থিটা উপাংশটা তাকে নদী পারাপারে সহযোগিতা করছে। বুঝা গেছে? ডব্লিউ কস থিটার নদীর প্রস্থ বরাবর কোনো কাজ নাই, ডব্লিউ কস থিটার কাজ হচ্ছে সামনের দিকে, আর ডব্লিউ সাইন থিটার কাজটা হচ্ছে কোন বরাবর? নদীর প্রস্থ বরাবর। তাহলে আমার কাজ হচ্ছে নদী পারাপারের প্রয়োজনীয় সময় বের করব। সময় বের করার সূত্র কি? দূরত্ব ভাগ বেগ। এখন নদী পারাপারের ক্ষেত্রে বেগ কোনটু কাজ করছে? ডব্লিউ সাইন থিটা। তাহলে আমি ডব্লিউ সাইন থিটা লিখবো, বেগ হচ্ছে ডব্লিউ সাইন থিটা। কারণ বলছে কি ডব্লিউ কস থিটার নদীর প্রস্থ বরাবর কোনো কাজ নাই, বা নদী পারাপারের ক্ষেত্রে ডব্লিউ কস থিটা উপাংশের কোনো কাজ নাই। নদী পারাপারের ক্ষেত্রে যে বেগটুকু কাজ করছে সেটা কত? ডব্লিউ সাইন থিটা। তাহলে আমি তো নদী পারাপারের সময় বের করবো,
তাহলে নদী পারাপারের সময় টি ইকুয়াল টু ডি বাই ডব্লিউ সাইন থিটা। ওই তো ভি, সেই ভি বেগ, সেই বেগটাই হচ্ছে এখানে ডব্লিউ সাইন থিটা। তো ডি বাই যে বেগটা হয়তো আমরা তো জানি যে টাইম ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, সেই বেগটাই হচ্ছে ডব্লিউ সাইন থিটা। যেই বেগটা আমাকে নদী পারাপারে সহযোগিতা করছে, এই ডব্লিউ সাইন থিটা বেগটা, মানে এটা লব্ধি বেগের একটা উপাংশ, এই লব্ধি বেগের এই উপাংশটা আমাকে নদী পারাপারে সহযোগিতা করছে, এই কারণে আমি সেইটুকু নেব। বোঝা গেছে? তাহলে ডব্লিউ সাইন থিটা কি এখানে প্রয়োজন লিখে রাখতে পারো, নদীর প্রস্থ বরাবর লব্ধির উপাংশ ডব্লিউ সাইন থিটা। ডব্লিউ সাইন থিটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর লব্ধির উপাংশ। চিত্রটা আঁকো প্লাস লেখো। এফআইএম বুঝছো? হ্যাঁ এটুকু। এই সূত্রটা সবসময় অ্যাপ্লিকেবল। এইটা তোমার ওই যে সোজাসুজি যেটা ছিল লব্ধিবেগ নদীর প্রস্থ বরাবর, তখনও অ্যাপ্লিকেবল। আমি একটু পরে দেখাবো। এই সূত্র অলওয়েজ অ্যাপ্লিকেবল, সবসময় অ্যাপ্লিকেবল। হ্যাঁ আগেরটা। যেমন দেখো, তুমি যদি আগেরটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করো, আগেরটার ক্ষেত্রে থিটা কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় 90 ডিগ্রি লিখলে সূত্রটা কি হবে? ডি বাই ডব্লিউ। আগেরবার সূত্র কি ছিল? ডি বাই ডব্লিউ ছিল। তাহলে এইটা চাইলে আমি থিটার মান 90 ডিগ্রি বসায় আগেরটা কনভার্ট করতে পারি। তিনটা ঘটনা দুইয়ের মতোই, অর্থাৎ একই ঘটনা কিন্তু সূত্র ভিন্ন হবে। অর্থাৎ আমরা ঘটনা দুইয়ের আলাদা আরেকটা সূত্র বাইর করবো। ঘটনা তিনটা পুরোপুরি ঘটনা দুইয়ের মতো। ঘটনা দুইটা কি ছিল? একজন ব্যক্তি রওনা দিছিল কোন বরাবর? এই বরাবর রওনা দিছিল। স্রোতের বেগ ছিল এই বরাবর, লব্ধি হয়েছে কোন বরাবর? এই বরাবর। আর ডি হচ্ছে নদীর প্রস্থ। আগের ঘটনায় জাস্ট হচ্ছে আমরা আগের ঘটনার ক্ষেত্রে আরেকটা সূত্র ডেরাইভ করব। ইউর সাথে ভির কোণ আলফা, ডব্লিউর সাথে ইউর কোণ থিটা। ঠিক আছে? ইউর সাথে ভির কোণ আলফা, ডব্লিউর সাথে ইউর কোণ থিটা। এখন এখানে উপাংশের টপিকটা আমরা একটু কাজে লাগাবো। আমি যদি বলি যে নদীর স্রোতের দিক বরাবর লব্ধির উপাংশ, আচ্ছা কার উপাংশ? লব্ধির উপাংশ। কার বরাবর? স্রোতের দিক বরাবর। তাহলে স্রোতের দিক কোন বরাবর? সবার চিত্র আঁকা হয়েছে, এখন লেখা লাগবে না। এখন দেখো, স্রোতের দিক বরাবর লব্ধির উপাংশ, তার মানে ইউ বরাবর ডব্লিউর উপাংশ। আচ্ছা ইউ বরাবর ডব্লিউর উপাংশ কি হবে? যেহেতু ডব্লিউর উপাংশ, তার মানে শুরুতে ডব্লিউ, আর ইউ বরাবরের সাথে ডব্লিউর কোণ কত? থিটা। তাহলে যেই বরাবর উপাংশ বাইর করব সেই বরাবরের সাথেই কোণ হলো থিটা, তাহলে ডব্লিউ কস থিটা। তাহলে স্রোতের দিক বরাবর লব্ধির উপাংশ হচ্ছে ডব্লিউ কস থিটা ইকুয়াল টু, পরে লেখো, ইকুয়াল টু হচ্ছে লব্ধি কার যোগফল? ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফল হলো লব্ধি। তাহলে আমি লব্ধির জায়গায় একবার লিখতে পারি স্রোত, আরেকবার লিখতে পারি ব্যক্তি। তাহলে এই কথাটাকে ভাঙায় আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি স্রোতের দিক বরাবর, ধরো আমি লব্ধির জায়গায় লিখলাম স্রোতের উপাংশ, স্রোতের দিক বরাবর স্রোতের উপাংশ প্লাস স্রোতের দিক বরাবর ব্যক্তির উপাংশ, স্রোতের দিক বরাবর ব্যক্তির উপাংশ। তাহলে দেখো সব ঠিক আছে, জাস্ট হচ্ছে লব্ধির জায়গায় একবার আমি লিখছি স্রোত, একবার লিখছি ব্যক্তি। কারণ স্রোত আর ব্যক্তিকে যোগ করলে কি পাওয়া যায়? লব্ধি পাওয়া যায়। তাহলে স্রোতের দিক বরাবর স্রোতের উপাংশ কি? স্রোতের, এখানে কিন্তু ভালো করে কনসেপ্ট করতে হবে, নাহলে হচ্ছে তুমি এই টপিকটা বুঝতে পারবে, একটু বোঝাল আছে। স্রোতের দিক বরাবর স্রোতের উপাংশ, যেহেতু স্রোতের উপাংশ তাহলে আগে কি লিখতে হবে? স্রোতের বেগ লিখতে হবে, যার উপাংশ তাকে লিখতে হবে। আর স্রোতের দিক বরাবর স্রোতের উপাংশ, তাহলে এই স্রোতের দিকের সাথে স্রোতের কোণ কত? 0 ডিগ্রি। স্রোতের দিকের সাথে স্রোতের কোণ কত? 0 ডিগ্রি। তাহলে হবে ইউ কস 0 ডিগ্রি। প্রথম কথা হচ্ছে স্রোতের উপাংশ, তাই ইউ। স্রোতের দিক বরাবর অর্থাৎ এই বরাবর স্রোতের উপাংশ, তো এই বরাবরের সাথে স্রোতের কোণ কত? 0 ডিগ্রি। এই বরাবর স্রোত আর এই বরাবরই স্রোতের উপাংশ, মাঝখানে কোণটা 0 ডিগ্রি। স্রোতের দিক বরাবর স্রোতের উপাংশ,
আচ্ছা, ওটা ছিল লব্ধির উপাংশ। প্রথম কথা হচ্ছে যার উপাংশ, উপাংশ যে খালি লব্ধির হইতে পারে এরকম না, যে কারো উপাংশ হতে পারে। বুঝে গেছে? আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে আমরা স্রোতের উপাংশ নিলাম, তার মানে আমি স্রোতের বেগ লিখলাম। লব্ধির উপাংশ হলে আমি লব্ধি লিখতাম, যেমন এখানে লব্ধির উপাংশ, আমি লব্ধি লিখছি। এই স্রোতের দিকের সাথে লব্ধির কোণ থিটা, স্রোতের দিকের সাথে লব্ধির কোণ কত? থিটা। আর এখানে স্রোতের দিকের সাথে স্রোতের কোণ 0 ডিগ্রি, প্লাস স্রোতের দিক বরাবর ব্যক্তির উপাংশ। কার উপাংশ? ব্যক্তির। তাহলে আমি লিখবো ব্যক্তির বেগ। এখন এই ব্যক্তির সাথে স্রোতের দিকের কোণ কত? ব্যক্তি হচ্ছে কোণ বরাবর, এই যে এই বরাবর ব্যক্তি, ব্যক্তির সাথে স্রোতের দিকের কোণ হলো আলফা, তাহলে ভি কজ আলফা। যেহেতু আমি উপাংশটা কোণ বরাবর? স্রোতের দিক বরাবর, আর আলফাটা তো ওই বরাবরের সাথেই। আলফা কি এই লম্বের সাথে? আলফা স্রোতের দিকের সাথে, তাহলে এই কারণে কজ হবে ভি কজ আলফা। তার মানে আমি এখান থেকে পাচ্ছি ডব্লিউ কস থিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি মান কত? 1। তার মানে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এইটা আমার একটা সূত্র। এই সূত্রটা আমাদের কাজে লাগবে না, অ্যাডমিশনে কাজে লাগতে পারে, এটা আমাদের বোর্ডে কাজে লাগবে না। আমরা পরে আর একটা সূত্র বাইর করবো যেটা বোর্ডে কাজে লাগবে। এটা লিখে রাখো, কোনো সময় যদি কাজে লাগে তো লাগাইতে পারবো, বোর্ডে সাধারণত কাজে লাগবে না। নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর লব্ধির উপাংশ, ওইটা ছিল স্রোতের দিক বরাবর। এখন কথা হচ্ছে কার উপাংশ? লব্ধির উপাংশ, তাহলে ডব্লিউর উপাংশ। এখন ডব্লিউর সাথে এই নদীর প্রস্থের কোণ কি দেওয়া আছে? ডব্লিউর সাথে নদীর প্রস্থের কোণ দেওয়া নাই, বাট ডব্লিউর সাথে স্রোতের কোণ দেওয়া আছে, মানে অন্য উপাংশের সাথে কোণ দেওয়া আছে। তাহলে অন্য উপাংশের সাথে কোণ দিয়ে বের করলে কি হবে? সাইন হবে। ডব্লিউর সাথে নদীর প্রস্থের কোণ কত? থিটা। অন্য উপাংশের সাথে কোণ দিয়ে বের করলে কি হয়? সাইন হয়। আমি বাইর করব নদীর প্রস্থ বরাবর উপাংশ, কিন্তু নদীর প্রস্থ বরাবরের সাথে ডব্লিউর কোণ নাই, তাহলে আমি ডব্লিউর সাথে স্রোতের যে কোণ সেটা দিয়ে বের করব। ডব্লিউর সাথে স্রোতের কোণ কত? থিটা। তার মানে হবে সাইন থিটা। অন্য উপাংশের সাথে কোণ দিয়ে বের করলে কি হয়? সাইন হয়। ডব্লিউর সাথে এই উপাংশের কোণ কি তুমি জানো? ডব্লিউর সাথে এই লম্ব বরাবরের বা নদীর প্রস্থ বরাবরের সাথে কোণ কত? 90 ডিগ্রি। তো হলো ইউর সাথে কোণ। হ্যাঁ, তুমি যদি 90 মাইনাস থিটা লাখো তাহলে ঠিক আছে, 90 মাইনাস থিটা। তুমি যদি 90 মাইনাস থিটা লাখো তাহলে কস। আচ্ছা, এখন আমরা এই লব্ধির জায়গায় একবার কি লিখবো? ব্যক্তি লিখবো, একবার স্রোত লিখবো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মন খারাপ করছো। আচ্ছা, মন খারাপ করে না, নেক্সট ক্লাস থেকে আমি সারে দেবো। নদীর প্রস্থ বরাবর, আচ্ছা তাহলে লব্ধির জায়গায় আমি একবার কি লিখতে পারি? ব্যক্তি লিখতে পারি, আরেকবার স্রোত লিখতে পারি। তাহলে নদীর প্রস্থ বরাবর ব্যক্তির উপাংশ, আচ্ছা আমরা আগে স্রোত লিখি, নদীর প্রস্থ বরাবর স্রোতের উপাংশ প্লাস নদীর প্রস্থ বরাবর ব্যক্তির উপাংশ। নদীর প্রস্থ বরাবর ব্যক্তির উপাংশ, ঠিক আছে? এখন দেখো নদীর প্রস্থ বরাবর স্রোতের উপাংশ কি হবে? তোমরা লিখতেছো? আচ্ছা দেখো এখানে দেখো নদীর প্রস্থ, হ্যাঁ বলো না, দেখো নদীর প্রস্থ বরাবর স্রোতের উপাংশ। কার উপাংশ? স্রোতের উপাংশ। তাহলে শুরুতে কি লিখতে হবে? স্রোতের বেগ। এখন নদীর প্রস্থ বরাবর স্রোতের উপাংশ, এই বরাবর এই নদীর প্রস্থ বরাবর স্রোতের উপাংশ, তাহলে নদীর প্রস্থের সাথে স্রোতের কোণ কত? 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কোণটা কি নদীর প্রস্থের সাথে? হ্যাঁ, নদীর প্রস্থের সাথেই তো। তাহলে 90 ডিগ্রি কোণটা যদি নদীর প্রস্থের সাথে, তাহলে কি হবে? ইউ কজ 90 ডিগ্রি। ভালো করে আবার দেখো, নদীর প্রস্থ বরাবর স্রোতের উপাংশ। কার উপাংশ? স্রোতের উপাংশ। এখন এই স্রোতের উপাংশ, তাহলে স্রোতের সাথে নদীর প্রস্থের কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমি তো এই বরাবর উপাংশে বাইর করবো, এই বরাবরের সাথেই তো স্রোতের কোণ 90 ডিগ্রি। তাহলে যেই বরাবর বাইর করবো সেই বরাবরের সাথে কোণ দিয়েই যেহেতু আমি বের করতেছি, তাহলে কি হবে? কস হবে, ইউ কস 90 ডিগ্রি। শাহান বুঝছ? হ্যাঁ, তুমি উপাংশ টপিকটা পাইছিলা? না পাইয়া তুমি বুঝতেছ?
হালকা হালকা বুঝতেছো, তার মানে তুমি বুঝো না। ফিজিক্সে বললাম বুঝছি আর বুঝি নাই দুইটা শব্দ, হালকা বলতে কোনো শব্দ নেই। আচ্ছা, নদীর প্রস্থ বরাবর ব্যক্তির উপাংশ, কার উপাংশ? ব্যক্তির। তাহলে শুরুতে লিখবো ব্যক্তির বেগ। ব্যক্তির বেগ কত? ভি। এখন নদীর প্রস্থ বরাবর ব্যক্তির উপাংশ, তাহলে নদীর প্রস্থের সাথে ব্যক্তির কোণ কত দেওয়া আছে? এই যে ভি, ভির সাথে নদীর প্রস্থের কোণ কিন্তু দেওয়া নাই, বাট ভির সাথে কিন্তু স্রোতের কোণ দেওয়া আছে। এখানে তো দুইটা উপাংশ, একটা হচ্ছে স্রোতের দিক বরাবর উপাংশ, একটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর উপাংশ, অর্থাৎ অন্য উপাংশের সাথে সাথে কিন্তু ভির কোণ দেওয়া আছে। অন্য উপাংশ কোনটা? স্রোতের দিক বরাবর। তাহলে অন্য উপাংশের সাথে ভির কোণ কত? আলফা। বাট আমি কিন্তু এই উপাংশে বরাবর এই উপাংশটা কিন্তু বাইর করবো না, আমি বাইর করবো নদীর প্রস্থ বরাবর উপাংশ। তাহলে কোনো একটা উপাংশকে অন্য উপাংশের সাথে কোণ দিয়ে বের করলে কি হয়? সাইন হয়। তাহলে ভি সাইন আলফা। আমি যে আলফা কোণের সাহায্য নিয়ে নদীর প্রস্থ বরাবর উপাংশ বাইর করলাম, তাহলে নদীর প্রস্থ বরাবরের সাথে তো আলফা কোণ না, অন্য উপাংশের সাথে আলফা কোণ, তাহলে কি হবে? সাইন হবে। বুঝা গেছে? যদি এই উপাংশ যদি বুঝতে পারো, তাহলে বুঝতে হবে উপাংশ নিয়ে তোমার কোনোদিন কনফিউশন তৈরি হবে না, কারণ উপাংশের এর চেয়ে ক্রিটিক্যাল আর কোনো ফর্ম হতে পারে না। উপাংশ তোমার ফিজিক্সের অনেক চ্যাপ্টারে কাজে লাগবে। তুমি যদি আজকে আমি যে দুইটা লাইন পড়াইলাম, এর আগে একটা আর এটা, এই দুইটা লাইন যদি ক্লিয়ারলি বুঝো, তার মানে উপাংশের কনসেপ্ট তোমার একদম ক্লিয়ার, কোনো চ্যাপ্টারে উপাংশ নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। কারণ এর চেয়ে ক্রিটিক্যাল উপাংশের ফর্ম আর হতে পারে না। উপাংশের যাবতীয় বিষয় এখানে আমি ক্লিয়ার করলাম, বুঝছো সবাই? আচ্ছা, এখন এই cos 90 মান কত? cos 90 মান 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি? ভি সাইন আলফা। তার মানে ডব্লিউ সাইন থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা। এটারে সূত্র ডব্লিউ সাইন থিটা এবং ভি সাইন আলফা সমান। সুতরাং আমাদের উদ্দেশ্য ছিল কি? নদী পারাপারের প্রয়োজনীয় সময় বের করা। নদী পারাপারের ঘটনা তো দুইটাই। ঘটনা হচ্ছে 2 নম্বর ঘটনা যা ছিল সেই ঘটনাই তো এটা। 2 নম্বর ঘটনায় সূত্র কি ছিল? টি ইকুয়াল টু ডি বাই ডব্লিউ সাইন থিটা। এখন এই ডব্লিউ সাইন থিটার জায়গায় আমি কি লিখতে পারি? ভি সাইন আলফা লিখতে পারি। তাহলে নতুন একটা সূত্র পাইলাম, ডি বাই ভি সাইন আলফা। তাহলে এটা হচ্ছে নতুন সূত্র। নতুন সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা।